তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে এখন আদালতে যেতে হবে। আদালত কি রায় দেয় সেটাই আদালতের ব্যাপার, এখন শুধু আল্লাহর নাম নাও। পুলিশের সঙ্গে গাড়িতে উঠলাম। আর গাড়িতে উঠতেই দেখি সিয়াম আর সানি দাঁড়িয়ে আছে বাহিরে। আমি ওদের সঙ্গে মুচকি হাসি দিলাম। তারপর আদালতে আমাকে নিয়ে আসলো। নিয়ে এসে একের পর এক আমার বিরুদ্ধে সকল অভিযোগ উপস্থাপন করতে লাগলো। আর আদালত আমাকে রায় দিল 6 বছরের জেল। তারপর আমাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হলো। আর দেখতে দেখতে কারাগারে কেটে গেল 6টা বছর। আজ প্রায় 6 বছর পর জেল থেকে বের হলাম। এই 6টা বছর কেটে গেছে 6টা যুগের মতো। এই 6টা বছর জেলে কিভাবে যে পার করেছি সেটা একমাত্র আমিই জানি। জেল থেকে বের হতেই দেখি দূরে দাঁড়িয়ে আছে সাকিব আর সিয়াম। আমাকে দেখেই ওরা এগিয়ে আসলো আর আমাকে এসে বলতে লাগলো, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আপনার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। চলেন গাড়িতে উঠেন, গাড়ি নিয়ে আসছি। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তা তোরা কেমন আছিস? সবকিছু কি আগের মতোই চলছে নাকি কোনো পরিবর্তন হয়েছে? আচ্ছা চল যেতে যেতে কথা বলি। তারপর আমি গাড়িতে উঠে বসলাম আর সিয়াম গিয়ে গাড়ি চালাতে লাগলো। তখন আমি আবারও বলতে লাগলাম, কিরে সিয়াম, তুই তো দেখছি এখন অনেক বড় হয়ে গেছিস, দাড়ি রেখে দিয়েছিস। ভালো তো সবাই ভালো আছে। এখন কি করছিস শুনি? ভাই এখনও সেই আগের মতোই আছি, কিন্তু তেমন একটা উন্নতি করতে পারিনি। তা ভাই এখন কি করবেন সেটা কি ভেবে দেখেছেন? 6টা বছর জেলে কাটিয়ে দিলাম। এখন তো কিছু করতেই হবে। যারা আমাকে ভালোবেসে ফেলে পাঠিয়েছিল তাদেরকে ভালোবাসা ফেরত না দিলে কি চলে? ভাই আপনার প্রতিটা কথাই কিন্তু সেই আগের মতোই আছে, বেশি রহস্যময়। তাই প্রথমেই আমরা গোডাউনে যাই, কি বলেন? ওখানে আপনার জন্য সবাই ওয়েট করছে। তারপর সিয়ামের সঙ্গে আরো কিছু কথা বলতে বলতে চলে আসলাম গোডাউনে। আর গোডাউনে এসে দেখি আমার জন্য অনেকেই অপেক্ষা করছে। তারপর আমি সবার সঙ্গে কথা বলে ভিতরে চলে আসলাম। আর ভিতরে এসে আমি বসে রইলাম। একটু পর সানি আমার জন্য কফি নিয়ে আসলো। আর আমি কফি খেতে খেতে সানির সঙ্গে কথা বলতে লাগলাম। আর এভাবেই সময়টা পার হলো। আর তখন সিয়াম আমাকে জিজ্ঞেস করলো, ভাই খবর পেয়েছি যে ডন এখন পুরো বাংলাদেশে মাফিয়া ছড়িয়ে দিয়েছে। তার কথা ছোট থেকে বড় পর্যন্ত সবাই শোনে, এমনকি অনেক সময় এমপিটাও তার ভয় কাঁপে। সেদিন যদি আর 5 মিনিট পেতাম তাহলে বাকি কাজটাও শেষ করে ফেলতাম, কিন্তু তার আগেই পুলিশ চলে আসলো। আর নিজের কাছের লোকগুলো এইভাবে আমার সঙ্গে বেইমানি করবে এটা আমি কখনো কল্পনাও করিনি। আচ্ছা, এখন রানীকে কোথায় পাওয়া যাবে? আমি ভাইয়ের মুখ থেকে রানী নামটা শুনেই চমকে গেলাম। আমি তো ভেবেছিলাম ভাই হয়তো রানীকে ভুলে গেছে, কিন্তু ভাই যে এখনও রানীকে মনে রেখেছে এটা তো বুঝতে পারলাম না। আমি কে চুপ থাকতে দেখে ভাই আবার জিজ্ঞেস করলো। তারপর আমি বললাম, ভাই রানী এখন ডনের সাথেই থাকে, ও ডনের স্ত্রী। ঠিক আছে, এত ঘাবড়ানোর কি আছে, চল সবাই মিলে খাবার খেয়ে নেই। আমারও খুব ক্ষুধা পেয়েছে। তারপর আমি সবাইকে নিয়ে খাবার খেতে চলে আসলাম। আর খাবার খেয়ে রুমে এসে ভাবছি কি করব এখন। আমার পাশে সিয়াম, সানি আর কিছু লোকজন বসে আছে। ভাই এখন তো আপনি ফ্রি আছেন, তাহলে চলুন আপনার সেই বৃদ্ধাশ্রম থেকে একবার ঘুরে আসি। আপনি তো সানিকে দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। এখন নয়, বিকালের দিকে যাই। এখন আমি একটু ঘুমাবো, তোরা এখন যা। আর শোন, সকল ছেলেদের সন্ধ্যাবেলায় আমি গোডাউনের সামনে চাই, ওদের সঙ্গে আমার কথা আছে। ঠিক আছে ভাই, আমি সবাইকে নিয়ে সন্ধ্যায় হাজির হব। আপনি এখন শুয়ে রেস্ট করেন। সিয়াম চলে আয়। তারপর আমি সিয়ামকে নিয়ে ভাইয়ের কাছ থেকে চলে আসলাম। তারপর আমি যখন ঘুম থেকে উঠলাম তখন থেকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম সবার সঙ্গে দেখা করার জন্য। আমি বের হয়ে এসে দেখি সবাই আমার জন্য বসে আছে। আমাকে দেখে দাঁড়িয়ে গেল। তারপর আমি বললাম, সবাই কেমন আছো? তোমাদের সঙ্গে আমার অনেক দিন পর দেখা। তোমরা যেমন আমাকে প্রথম থেকে ভালোবেসেছিলে এখনো ঠিক তেমনটাই ভালোবাসো, এটা দেখে আমার অনেক ভালো লাগলো। এখানকার প্রতিটা লোক আমাকে জেলে দেখতে গিয়েছিল, বর্তমানে আমার কাছে কোনো কিছুই নেই। ভাই, সবার মুখ থেকে একটাই কথা, ওরা আপনার পেছনের কাহিনীটা শুনতে চায়। আপনি কোন কারণে আপনি এই লাইনে এসেছিলেন। আমরা যতটুকু জানি আপনি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে ছিলেন, অনেক ভালো এবং অনেক মেধাবী ছিলেন। অন্য একদিন তোমাদেরকে আমার সব কাহিনী বলবো। তো এখন কাছে কোথায় আসি।
আমাদের কাছে এখন বর্তমান কোনো কিছুই নেই, যেগুলো আছে এগুলো দিয়ে কোনো কাজে আসবে না। আমাদের দেশে মাফিয়া অনেক বেড়ে গেছে, এগুলোকে গোড়া থেকে উপড়ে ফেলতে হবে। আর এটাই হয়তো আমাদের জীবনে শেষ একটা লড়াই আশা করি। এখন আমাদের প্রধান লক্ষ্য হবে যে ডনের যেখানে যেখানে লোক আছে সেখানে আমাদেরকে ছড়িয়ে যেতে হবে এবং তাদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে আনতে হবে, তিলে তিলে ওদেরকে সরিয়ে ফেলতে হবে। এখন দেশে চোরাচালান ধর্ষণ বৃদ্ধি পেয়েছে, এগুলো আমাদের রুখে দাঁড়াতে হবে। প্রশাসন ডনের কোনো কিছুই করতে পারছে না। তারপর আমি ওদের সঙ্গে আরও কিছু কথা বলে সেখান থেকে সিয়ামকে নিয়ে চলে আসলাম। আমি আর সিয়াম পাশাপাশি হাঁটছি আর শহরটাকে ঘুরে ঘুরে দেখছি। হঠাৎ করে কেউ একজন আমাকে ধাক্কা দিয়ে চলে গেল। তখন সিয়াম বলতে লাগলো, কিরে বেটা, তুই চোখে দেখিস না? কারা নাকি? এভাবে দৌড়ে কোথায় যাচ্ছিস? মনে হয় তোকে কেউ তাড়া করেছে বেটা। তোর সাহস তো কম না, তুই আমাকে তুই তুই করে বলছিস? তুই জানিস আমি কে? আমি ডন ভাইয়ের লোক। আমার যেখানে দিয়েছি আমি সেখান দিয়েই যাব, পারলে মানুষের উপর দিয়ে যাবো। তাহলে তোর কি? তুই লোক দেখে কে তোকে আমার ভয় পেতে হবে নাকি? একে তো ধাক্কা দিয়ে চলে যাচ্ছিস, তারপর আবার এখন বড় বড় কথা বলছিস। তখনই ছেলেটা কোমর থেকে পিস্তল বের করলো আর আমার দিকে তাক করলো আর আমাকে বলতে লাগলো, শালা তোর সাহস তো কম না, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? আরে এসব ভয় আমাকে দেখি কোনো লাভ নেই। আমরা এসব ভয় পকেটে নিয়ে ঘুরি, স্প্রে করলে তাকে এখানেই মেরে দিতে পারি। ফকির বস্তা। এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেটার কথা শুনছি কিন্তু কোনো কিছুই বলছি না। হঠাৎ করে আমি ছেলেটাকে লাথি মারলাম, তারপর কৌশলে হাতে পিস্তলটাকে নিয়ে তার দিকে তাক করলাম আর তখন বললাম, তুই এত তাড়াতাড়ি দাদা ভাইকে ভুলে গেলি? আরে এখনো তো মানুষের মুখে মুখে দাদা ভাইয়ের নাম শোনা যায়, এখনো অনেক কাজ করার বাকি আছে। ভাই আমাকে ক্ষমা করে দিন, আপনাকে চিনতে পারিনি। আপনি কবে জেল থেকে বেরিয়েছেন? ভাই আমরা অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ ভাই। যে রাস্তায় আছিস এই রাস্তাটা অনেক অন্ধকার, তুই আলোর পথে ফিরে আয়। আমি এই অন্ধকারের মধ্যে কোথায় হারিয়ে যাবি এটা তুই নিজেও জানিস না, তাই সাবধান। এই বলে আমি চলে আসলাম। তারপর একটা বাসার সামনে এসে দাঁড়িয়ে আছি। বাসায় থাকে হলেও জনি জনি হলো এই শহরে কিং। আমি কোনো কিছু না ভেবে ভিতরে যেতে লাগলাম। দারোয়ান আমাকে দেখে আটকালো, কিন্তু আমি আমার নিজের মাস্ক খুলে ফেলার পর দারোয়ান আমাকে সালাম দিল। তারপর আমি ভিতরে যেতে লাগলাম আর তখন সিয়াম বলতে লাগলো, ভাই এখানে আমাদের অনেক ঝামেলা হতে পারে। জনি অনেক খারাপ একজন লোক। প্লিজ ভাই, জনের সঙ্গে দেখা করতে হবে না। আমি পরে জনের সঙ্গে দেখা করার জন্য আপনাকে নিয়ে আসবো। সিয়াম তুই আমার সাথে থেকে ভয় পাচ্ছিস? তোর কাছ থেকে আমি এটা আশা করতে পারিনি। সবসময় বুক ফুলিয়ে সামনের দিকে যাবে, কখনো কাপুরুষের মতো পিছু ফিরে যাবে না। তারপর আমি জনির কাছ থেকে চলে আসলাম। এসে দেখি এই জনি অনেক লোকজনের সাথে মিটিং করছে। সোফায় বসে আমি গিয়ে বসলাম। তখন জনি আমাকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে গেল আর তখন আমি বললাম, কিরে আমাকে দেখে খুব অবাক হয়েছিস? অবাক হওয়ার কিছু নেই বস, তোর সঙ্গে কথা আছে আমার। আমি মনে হয় সঠিক টাইমে চলে এসেছি, তাই না? সবাই আছে এখানে। কিরে, তুই এত তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পেয়ে গেলি? তা তোর তো আরো 2 বছর জেলে থাকার কথা ছিল, তা জেল থেকে বের হয়ে আমার কাছেই আসলি? ইদানিং তোর খুব বার বেড়েছে দেখছি। সিনিয়রের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানিস না, তাই না? তুই ছিলিস রাস্তার কুত্তা, আর এখন তুই আমাকে তুই করে কথা বলছিস। বিষয়টা ভালো লাগলো। তোর সাথে আমার কিভাবে কথা বলতে হবে, হ্যাঁ? তো জানিস তোকে এখন আমি এখানে মেরে পুঁতে ফেলতে পারি। তোর সাথে থেকে আমি কি পেয়েছি? এখন দেখ, জন ভাইয়ের সাথে কাজ করে আমি পুরো সাম্রাজ্য পেয়েছি। এখন পুরো বাংলাদেশের মাফিয়া গ্যাং এর লিডার হচ্ছে জন ভাই। তুই সত্যি একটু আগের চেয়ে অ্যাডভান্স হয়ে গেছিস, তাই না? সবকিছু এত তাড়াতাড়ি কথা বলিস। আসলে এইটা ভালো একটা গুণ হয়েছে। তোর বেশি উঠতে যাস না, সমস্যা হয়ে যাবে, কারণ এখন তো দাদাভাই ফিরে এসেছে। আমার এলাকায় এখন আর দাদা ভাইয়ের কোনো জায়গা নেই। এখানে কেন এসেছিস এখন সেইটা বল, আর বলে এখান থেকে চুপচাপ বের হয়ে চলে যা, নয়তো কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এমনিতে তুই মিটিং এ এসে খুব বিরক্ত করেছিস আমায়। তোর সঙ্গে কথা বলার সময় নেই আমার। কি তুই কি আমাকে গ্রাম থেকে উঠে আসা সেই চাচাতো ভাইয়ের মতো মনে করছিস নাকি? সেই বলে আমি জনির বুক বরাবর একটা লাথি মারলাম। সঙ্গে সঙ্গে জনি পড়ে গেল আর আমি সবাইকে চারপাশে গুলি করতে লাগলাম।
ওরাও আমাকে গুলি করছে, কিন্তু ওরা আমার সঙ্গে কোনো কিছুতেই পারছে না। আমাকে গুলি করতে দেখে সিয়াম গুলি করতে লাগলো। একটা সময় ওরা থেমে গেল। তারপর আমি জনের মুখের কাছে পিস্তলের নল ঠেকিয়ে বললাম, সব জায়গায় চাপাবাজি চলে না, বুঝতে পেরেছিস? এই 6 বছর পর আবারও ফিরে এসেছি শুধুমাত্র তোদেরকে উপরে পাঠানোর জন্য। তুই অনেক কথা বলে ফেলেছিস, তাই আজকেই তো সেই দিন নাকি এই শহরে কিং তো ডাক দেয় সবাইকে। দেখি তুই কত বড় কিং হয়েছিস। ভাই, আমাকে মারবেন না। আমি সত্যি অনেক অন্যায় করে ফেলেছি। আসলে আমি টাকার লোভে ডনের কাছে বিক্রি হয়ে গিয়েছিলাম। প্লিজ ভাই, আমি আপনার কাছে থাকতে চাই। আমাকে মারবেন না। প্রথমবার তোদেরকে আমি সুযোগ দিয়ে অনেক ভালো ভুল করেছিলাম, কিন্তু এবার আরো সুযোগ দিয়ে আর কোনো ভুল করতে চাই না। আমারও তো জীবনটা একটু সাজাতে হবে, তাই না? আর কত এসব নিয়ে পড়ে থাকবো। টাটা, বাই বাই। এই বলে আমি জনের বুকে গুলি করে দিলাম। তারপর সবাই আমাকে গুলি করতে লাগলো, আমিও সবাইকে গুলি করতে লাগলাম। আর এইভাবে বেশ কিছু সময় আমাদের লড়াই চললো। তারপর আমি বাইরে এসে সিয়ামকে বললাম, সিয়াম, তুই ভিতরে গিয়ে জনের সব টাকা পয়সা নিয়ে আয়, সাথে যা কিছু আছে পাবি সব কিছু নিয়ে আয়। ওর প্রতিটা জিনিস আমার কাজে লাগবে। তুই বিশেষ করে ল্যাপটপ, পেন ড্রাইভ সব কিছু নিয়ে আয়। ঠিক আছে ভাই, আমি এখনই আনছি, আপনি এখানে থাকেন, আপনাকে ভেতরে যেতে হবে না। তারপর আমি ভাইয়ের কাছ থেকে ভেতরে চলে আসলাম, আর ভেতরে এসে সব কিছু নিয়ে ভাইয়ের কাছে আবার চলে আসলাম। তারপর ভাইকে নিয়ে গোডাউনে ফিরছি। আমি টাকার ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছি, সিয়াম টাকার ব্যাগ নিয়ে যাচ্ছে। দুজনে টুকটাক কথা বলতে বলতে যাচ্ছে। হঠাৎ করে আমার সামনে একটা মেয়ে এসে বলতে লাগলো, ভাইয়া, ভাইয়া প্লিজ আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। আমাকে প্লিজ বাঁচান, আমি বাঁচতে চাই, আমি কিছুই করিনি, প্লিজ ভাইয়া। আপনাকে ভয় পেতে হবে না। আপনার কি হয়েছে আমাকে বলেন, তাছাড়া কি আপনাকে মারবে? তখনই দেখলাম কয়েকজন ছেলে পিস্তল নিয়ে এদিকেই আসছে, আর আমার কাছে এসে থামলো আর আমাকে বলল, কিরে, তোর খুব বার বেড়েছে তাই না? এই ছেলে, তুই মেয়েটাকে আমাদের কাছে দিয়ে তুই তোর কাজে যা। আমাদের কাজে কোনো নাক গলাতে আসবি না, না হলে কিন্তু তোকে এখানে শেষ করে দেব। এই, কে আছিস? ওই মেয়েটাকে তুলে নিয়ে আয়। আর যদি না আসতে চায় তাহলে সব কিছু খুলেই এখানে খুলে দে, সবাই দেখবে। যেখানে সবাই দাঁড়িয়ে আছিস ঠিক সেখানেই দাঁড়িয়ে থাক। এক পা আগানোর চেষ্টা করলে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। মেয়েটার গায়ে যদি একটা টাচ লাগে তাহলে কিন্তু বুঝতেই তো পারছিস। কেন রে, মেয়েটাকে তোর কে হয় রে? তুই মেয়েটার জন্য শুধু শুধু আমাদের কাছে মার খাবি। এর চেয়ে ভালো তুই তোর মতো করে চলে যা, তোকে আমরা কোনো কিছুই করব না। তোর সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। তোদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, কিন্তু এখন তো শত্রুতা তৈরি হয়ে গেছে, কারণ মেয়েটা যে আমার কাছে এসেছে। আর দাদাভাই তো কখনো ফিরিয়ে দেয় না কাউকে। দাদাভাই মানে তুই দাদাভাইয়ের নাম বললেই আমরা ভয় পেয়ে যাব? আরে দাদাভাই তো এখনো জেলে আছে, সে তো এখানে আসবে কি করে? তারপর আমি আমার নিজের মাস্ক খুললাম। তারপর মাস্ক খুলতে ওই ছেলেটা আমার পা জড়িয়ে ধরে বলতে লাগলো, ভাই, আমি আপনাকে চিনতে পারিনি ভাই, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, প্লিজ ভাই আমাকে মাফ করে দেন। আমরা আর কখনো কোনো মেয়েকে বিরক্ত করব না। তোদেরকে ক্ষমা করার কোনো ইচ্ছে নেই আমার। এই বলে আমি কোমর থেকে পিস্তল বের করে গুলি করে দিলাম। আর তখন মেয়েটা ভয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল, যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এইভাবে কতক্ষণ যে পার হয়ে গেল সেটা বুঝতে পারলাম না। আর কিছুক্ষণ পর আমি মেয়েটাকে বললাম, এই যে আমাকে প্লিজ ছেড়ে দিন। রাস্তার সবাই এদিকে তাকিয়ে আছে, আর গুলির শব্দ তো এত ভয় পেলে কি আর চলে নাকি? আপনিও কি ওদের মতোই খারাপ লোক নাকি ভালো, এটাই তো বুঝতে পারছি না। আপনি ওদেরকে আমার জন্য মেরে ফেলেন, এখন কি আপনি আমার সঙ্গে অসভ্যতামি করবেন? আমি মেয়েটার কথা শুনে কি বলবো কোনো কিছুই বুঝতে পারছি না। তবে মেয়েটার কথা শুনে বুঝতে পারছি যে মেয়েটা এখনো বাচ্চাদের মতোই, শুধু বয়সই বড় হয়েছে। আর তখন আমি বললাম, চলুন আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আর আপনি এত রাতে বাইরে কেন বেরিয়েছিলেন? ওদের সঙ্গে আপনার কি সম্পর্ক? ওরা আপনাকে কেনই বা মারতে চেয়েছিল? ওরা আমার বাবাকে মেরে ফেলেছে, আর আমি সেটা দেখে ভিডিও করে নিয়েছিলাম, সেজন্য ওরা আমাকে মারতে এসেছে। আমার বাবা ছিল বিজনেসম্যান, ওরা আমার বাবাকে সম্পত্তির জন্য মেরে ফেলেছে। আমি এখন কি করব, কোথায় যাব বুঝতে পারছি না। ও
আচ্ছা, তা আপনার মা তো বা বাসায় আছে, চলুন আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আর আমাকে বিশ্বাস করতে পারেন, আমি ভালো লোক। আপনি যদি ভালোই লোক হবেন তাহলে আপনার কাছে কেন কিছু থাকবে? আচ্ছা চলুন না, হয়তো আমাকে নিয়ে চিন্তা করছে। তারপর মেয়েটা আমার সামনে হাঁটতে লাগলো, আমিও মেয়েটার পিছনে পিছনে হাঁটতে লাগলাম। তখন সিয়াম আমার কানে কানে বলতে লাগলো, নাই, এবারে মনে হয় ভাবিকে পেয়ে গেছি। আপনার জন্য এই মেয়েটাই পারফেক্ট, যেটা আপনি মনে মনে খুঁজছিলেন। এত কথা বলিস কেন? চুপচাপ হাঁট, আর বেশি পাকনামি করতে হবে না। তুই তোর চিন্তা কর। তারপর আমি হাঁটতে হাঁটতে মেয়েটার বাসার সামনে চলে আসলাম। আর তখন মেয়েটা আমাকে বলতে লাগলো, আসুন, ভিতরে আসুন, বাসায় এসে চা খেয়ে যান। আজকে আপনি না থাকলে হয়তো ওরা আমাকে মেরেই ফেলতো। আপনি চলে গেলে কি ওরা আবারও আসবে? না, আজকে আর ভিতরে যাব না, অন্য কোনো একদিন যাব। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ফোন দিবেন। কোনো সমস্যা নেই, এই নিন আমার নাম্বার। তারপর আমি মেয়েটাকে নাম্বার দিয়ে গোডাউনের দিকে যেতে লাগলাম। কিছুক্ষণ পর গোডাউনে চলে আসলাম, আর তারপর সব কিছু গুছিয়ে রেখে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। আমি খাবার খেয়ে শুয়ে পড়লাম, আর তখনই একটা অন্য নাম্বার থেকে আমার ফোনে কল আসলো। তারপর আমি কলটা রিসিভ করলাম, আর ওপাশ থেকে বলতে লাগলো, আচ্ছা, আপনি কি বাসায় চলে গেছেন? আমি ওই মেয়েটা যাকে আপনি একটু আগে বাসায় দিয়ে গেলেন, আখি। ও আচ্ছা, তা কোনো সমস্যা হয়েছে নাকি আপনার? এত রাতে কল দিলাম যে আবার? না, আসলে আপনাকে যেন আমি কোথায় দেখেছি, সেই জন্য কথা বলতে ইচ্ছে করছিল, তাই কল দিলাম। ওরা আমার বাবাকে মেরে ফেলেছে। আজকে বাবা থাকলে হয়তো অনেক ভালো হতো। জানেন, বাবা আমাকে অনেক ভালোবাসতো। আমি যেটাই চাইতাম সেটাই আমাকে এনে দিত। কিন্তু এই শয়তানগুলো আমার বাবাকে বাঁচতে দিল না। আমার মা এখন কান্না করছে। আসলে আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নেই, কিন্তু তবুও নিজেকে একটু সামলাতে হবে আপনার। কারণ আপনি যদি ভেঙে পড়েন তাহলে আপনার মায়ের কি অবস্থা হবে, আরো খারাপ হয়ে যাবে। তাই বলছি, নিজেকে শক্ত করুন আর আপনার মাকে স্বাভাবিক করার চেষ্টা করুন। আর কালকে থানায় গিয়ে মামলা করে আসবেন, এর পেছনে যারা আছে ওরা যেন শাস্তি পায়। ও হ্যাঁ, আপনাকে অনেক আগেই দেখেছিলাম কলেজে, যখন আমি ক্লাস 9-এ পড়তাম। আপনি একটা মেয়ের সঙ্গে রিলেশন করতেন। তারপর বাবা আমাদেরকে নিয়ে অন্য শহরে চলে যায়, আর আপনাকে হারিয়ে ফেলি। আপনার একটা পিক আছে আমার কাছে। আপনি একদিন দোকান থেকে পাসপোর্ট সাইজের ছবি বাসায় নিয়ে যাচ্ছিলেন, আর একটা ছবি রাস্তায় পড়ে যায়, সেটাই আমি নিয়েছিলাম। ও আচ্ছা, তাই বলেন। এখনো যে আপনি আমাকে মনে রেখেছেন এটাই তো অনেক। তা আপনি নিশ্চয়ই এখন অনার্স 3য় বর্ষে পড়াশোনা করছেন, যদি আমি কোনো ভুল না করি। হ্যাঁ, আমি এখন অনার্স 3য় বর্ষে পড়াশোনা করছি। কিন্তু আপনি এত সহজে কিভাবে জেনে গেলেন যে আমি অনার্স 3য় বর্ষে পড়াশোনা করছি? আপনি কি আমাকে আগে থেকে চিনতেন? আপনার একটা সত্যি কথা বলি, আপনি বড় হয়েছেন ঠিকই আছে, কিন্তু এখনো পরিপূর্ণ মানসিকতা গড়ে ওঠেনি। সবসময় শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, তাই তো হয়তো এমনটা হয়েছে। এটা ঠিক, কারণ আমার বান্ধবীরাও তাই বলে যে আমি নাকি এখনো কোনো কিছু বুঝি না পড়াশোনা ছাড়া। কিন্তু আমার কাছে তো মনে হয় আমি সব কিছুই বুঝতে পারি। তা না হলে আমি চলাফেরা করতাম কি করে? আর মানুষ তো সৃষ্টির সেরা জীব। আচ্ছা, আপনাকে এসব বুঝতে হবে না। আপনার নিশ্চয়ই কাউকে কলেজ আছে, আর যাই কিছু হয়ে যাক না কেন কলেজে যাবেন, বান্ধবীদের সঙ্গে আড্ডা দিবেন। তাহলে দেখবেন মনটা অনেক ভালো হয়ে গেছে, আর আস্তে আস্তে ডিপ্রেশনটাও ভুলে যেতে পারবেন। এখন ঘুমিয়ে পড়েন, অনেক রাত হয়েছে। ঠিক আছে, আমিও ঘুমিয়ে গেলাম, আপনিও ঘুমিয়ে পড়েন, অনেক রাত হয়েছে। আর আপনি কি আমার সঙ্গে কথা বলে রেগে আছেন? না মানে, আপনার অনুমতি ছাড়া আপনাকে কল দিলাম, আপনার কোনো বিরক্তি লাগেনি তো? আপনি যে আমাকে লাইন মারার চেষ্টা করছেন এটা তো আমি খুব বেশি ভালোই বুঝতে পারছি। আপনি অনার্স 3য় বর্ষে পড়েন, অথচ আপনি কোনো কিছুই বোঝেন না, এটা আমি কি করে বিশ্বাস করি বলেন? আপনি তো আমাকে আরো আগে থেকেই চেনেন, আমি আপনার কথাবার্তা শুনেই বুঝতে পারছি। ঠিক আছে, আপনিও আমাকে লাইন মারার চেষ্টা করতে থাকেন, আর আমিও এভাবেই আগাতে থাকি। কথাগুলো আমার মনে মনেই বললাম, এই মেয়েটা নিশ্চয়ই তানিয়ার কেউ হবে যে আমাকে অনেক আগে থেকেই চিনতো। তারপর আমি আরো কিছু কথা বলে কল কেটে দিয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিলাম, তারপর নাস্তা করে সিয়ামকে নিয়ে বের হলাম। উদ্দেশ্য বৃদ্ধাশ্রম যাব। কালকে বিকালে তো যেতে পারিনি, আমি সিয়াম আর সানিকে নিয়ে চলে আসলাম
গাড়ি দিয়ে বিদ্যাসাগরের সামনে এসে নামলাম। তারপর ভিতরে গিয়ে সবার সঙ্গে দেখা করলাম, কথা বললাম। বেশ ভালোই সময় কেটে গেল। এইভাবে কখন যে দুপুর হয়ে গেল বুঝতেই পারলাম না। দুপুরবেলা তাদের সঙ্গে একসাথে খাওয়া দাওয়া করলাম। তারপর আমি চলে আসলাম। সানি গাড়ি চালিয়ে যাচ্ছে, আর তখন সিয়াম বলতে লাগলো, সানি আমাদের কিন্তু ভাবি চলে এসেছে, বুঝতে পারছিস? ওই যে দেখ, ভাবির কথা নাম নিতে না নিতেই ভাবি রাস্তায় দাঁড়িয়ে আছে। গাড়িটার সামনে নিয়ে ব্রেক কর আর ভাবিকে গাড়িতে তোল। সিয়াম কাজটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? ও তোদের ভাবি হলো কি করে? আমি নিজেও তো জানি না। বেশি পেকে গেছিস তাই না? ভাই, এভাবে আর কতদিন? আপনার জন্য আমরা কেউ এখনো বিয়ে করতে পারছি না। আমাদেরও তো মন চায় যে নিজের মানুষকে নিয়ে ভালো থাকবো, সুন্দর একটা বউ পাবো, কিন্তু আপনার জন্য কোনো দেশেতেই পারছি না। তাই আপনাকে আগে তাড়াতাড়ি বিয়ে করতে হবে, তারপর আমাদের সিরিয়াল। আমরা আমাদের জন্য এই মেয়েকেই ভাবি হিসেবে ঠিক করেছি। সিয়াম, তোরা এত চালাকি কিভাবে করতে পারিস বল? আমার কাছ থেকে সবকিছু লুকাবি তোরা? তোদের সঙ্গে এই মেয়ের কোনো কানেকশন আছে যার জন্য তোরা এই অবস্থা করছিস? ইয়ে না মানে তেমন কিছু না ভাই, আপনি হয়তো ভুল বুঝছেন। আর সানি গাড়িটা থামা, ভাবিকে এখান থেকে নিয়ে নে। সমস্যা কি, আমরা তো ওদিক দিয়ে যাচ্ছি। তারপর সানি মেয়েটার কাছে গিয়ে থামলো, আর মেয়েটাকে আমি বললাম, ভাবি, রিক্সার জন্য দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, এখন আর রিক্সা আসবে না, গাড়িতে উঠে পড়েন, আমরাও সেদিকেই যাচ্ছি। এদিকে আমি তাকিয়ে তাকিয়ে মেয়েটাকে দেখছি, মেয়েটাকে গাড়িতে উঠবে, তখনই আমার ধারণা ভুল হয়ে গেল। মেয়েটা গাড়িতে উঠে বসলো। আমি তো পুরো অবাক হয়ে গেলাম। ভাবি ডাকলো অথচ কোনো কিছু রিয়াক্ট না করে উঠে পড়লো। এদিকে আমি আর কোনো কথাই বলছি না, চুপ করেই আছি। একটু পর আখির কলেজের সামনে চলে আসলাম, আর রাখি নেমে গেল। তারপর আমার উদ্দেশ্যে বলল, কি ব্যাপার? আমি গাড়িতে উঠলাম, এতটুকু রাস্তা আসলাম, তবুও একটা কথা বললেন না আমার সঙ্গে। কোনো কারণে কি রাগ করে আছেন, নাকি ওই যে কালকে রাতে বিরক্ত করছিলাম? না, আসলে মনটা ভালো নেই, তো এই জন্য আপনি কলেজে চলে যান। আপনার ক্লাসের হয়তো দেরি হয়ে যাচ্ছে, অন্য সময় হয়তো কথা হবে। তখন মেয়েটা চলে গেল, আর আমিও চলে আসলাম গোডাউনে এসে একটা প্ল্যান তৈরি করলাম কিভাবে ডনের সকল কিছু আমি হাতিয়ে নিতে পারবো। দেশ থেকে চিরতরে তাড়িয়ে দিতে পারবো আমার দেশে, সেই আগের মতো শান্তি ফিরে আসবে। তারপর আমি সিয়ামকে ডাক দিলাম। তারপর সিয়াম আসলো, আর আমি বললাম, এই যে জনের বাড়ি থেকে গিয়ে ল্যাপটপ আর পেন ড্রাইভগুলো আমার কাছে নিয়ে আয়, আর ছোট বড় সকল মাস্তানদের আমার গোডাউনের সামনে নিয়ে আয়। আমি সবাইকে আমার সামনে দেখতে চাই। ঠিক আছে ভাই, আমি ল্যাপটপ আর পেনড্রাইভ আপনাকে এখনই এনে দিচ্ছি। আর ভাই, এক কাজ করলে ভালো হয় না যে ধরনের সকল কাজে আমাদের বাধা দেওয়া। এটা নিয়ে তোকে ভাবতে হবে না, আমি আগেই ল্যাপটপ থেকে কিছু জানতে পারি, তারপর এটা নিয়ে ভাবা যাবে। এখন তোকে যেটা বলেছি সেটাই কর। তারপর সিয়াম চলে গেল। আর কিছুক্ষণ পর আমাকে ল্যাপটপ আর পেন ড্রাইভ এনে দিল। আমি ল্যাপটপে কাজ করতে লাগলাম। আমি ল্যাপটপগুলো ভালো করে দেখে কিছু বিষয় আমার চোখে পড়লো যেগুলো আমার খুবই দরকার ছিল। তারপর আমি সানিকে ডাক দিয়ে বললাম, সানি, তুই সবাইকে 50,000 টাকা করে দিয়ে দে। এখন আর আজকে রাতে রেডি হয়ে নিস, আজকে রাতে একটা অপারেশনে যেতে হবে। ঠিক আছে ভাই, আমি সবাইকে নিয়ে প্রস্তুতি নিচ্ছি। আর ভাই, সিয়াম সবাইকে নিয়ে চলে এসেছে, আপনি ওদের সঙ্গে কথা বলতে পারেন। তারপর সানি চলে গেল, আর সবাইকে 50,000 টাকা করে দিয়ে দিল। আমি ল্যাপটপে আরো কিছু কাজ করে বের হলাম, একটু ওয়াশরুমে যাব। আমি ওয়াশরুমে চলে গেলাম, আর ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখি সানি গাড়ির সামনে দাঁড়িয়ে কারোর সাথে যেন কথা বলছে। আমি কাছাকাছি গেলাম শোনার জন্য, আর কাছাকাছি গিয়ে দেখি এটা আর কেউই নয়, এটা হচ্ছে আখি। ওদের মধ্যে কি কথা হচ্ছে সেটা আমি শোনার চেষ্টা করছি। ভাইয়া, তুই বুঝতে পারছিস না, শারিয়ান আমাকে কখনোই মেনে নেবে না। আমার ভালোবাসার ওর কাছে কোনো মূল্য নেই। আমি বিদেশে চলে যেতে চাই, ওখানে আমি হয়তো ভালো থাকবো। মাকে না হয় তুই দেখবি। কি বলছিস এসব? তুই তো শানরিয়ার ভাইকে অনেক আগে থেকেই ভালোবাসিস, আর নিজের ভালোবাসাকে ছেড়ে দেশে চলে যাবি? আমি শানরিয়ার ভাইয়ের এই ঘটনাটি আগে জানি, তারপর তোকে আমি বলবো। আমি না তোর ছোট ভাই, আমার উপর তুই বিশ্বাস রাখিস না? যার জন্য আমি প্রতিদিন রান্না করে জেলে পাঠিয়ে দিতাম শুধুমাত্র সে খাবে বলে, আর সবসময় নামাজ আদায় করে দোয়া করতাম যেন যেখানে থেকে ভালো থাকে, ও আমার ভালোবাসাটা কেন যে বুঝতে পারছে না, এটা আমি নিজেও জানি না।
জানিস, কালকে রাতে ওর সঙ্গে কথা বলে অনেক ভালো লেগেছে আমার। এদিকে বাবাকেও ওরা বাঁচতে দেয়নি। হ্যাঁ রে, আঙ্কেলের জন্য আমারও অনেক কষ্ট হয়। আঙ্কেলকে ওরা বাঁচতে দিল না, আমিও আঙ্কেলের জন্য কোনো কিছুই করতে পারলাম না। এটাই অনেক বড় কষ্ট রে। তবে চিন্তা করিস না, শাহরিয়ার ভাই সব কিছুর প্রতিশোধ নেবে। যদি প্রতিশোধ নিতে গিয়ে আর কিছু হয়ে যায়, তাহলে তোর নিজের না বলা কথাটা কখনো বলা হবে না। আমি চাই না ও আবার আমার কাছ থেকে হারিয়ে যাক। আমি না হয় তাকে তোর থেকেই ভালোবেসে যাবো সবসময়। আখি আপু, আমি তোকে নিজের চাচাতো বোন হিসেবে বলছি না, তুই সত্যি একটা অসাধারণ মেয়ে। কারণ তোর মতো করে কেউ এভাবে ভালোবাসতে পারে না। এই 6টা বছর তুই যেভাবে আমাকে দিয়ে খাবার পাঠিয়েছিলি জেলে, এটা কোনো মেয়ে করবে না। এদিকে আমি সানির আর আখির কথা শুনে হা হয়ে তাকিয়ে আছি। তার মানে জেলের ভিতর যে মজার খাবারগুলো দেওয়া হতো আমাকে, এগুলো আখি রান্না করে আমাকে দিয়ে জন্য পাঠিয়ে দিত সানি আর সিয়ামকে দিয়ে। কিন্তু আখি আমাকে কিভাবে চেনে এটা তো জানতে পারলাম না। তার মানে সানি হলো আখির চাচাতো ভাই, আখির ছোট হলো সানি। তখন আবারও ওদের মধ্যে কথা বলতে লাগলো। জানি না রে, আমি কখনো শাহরিয়ারকে পাবো কিনা। তবে যতটুকু জানি যে শাহরিয়ার একটা মেয়েকে ভালোবাসতো, যার কারণে শাহরিয়ার এই পথে চলে এসেছে। সেই অনেক আগে থেকেই আমি শাহরিয়ারকে ভালোবাসি, কিন্তু আজও বলতে পারলাম না। 6 বছর আগেও একটা মেয়েকে নিয়ে গিয়েছিল, আর এখন 6 বছর পরেও আমি শাহরিয়ারের জন্য অপেক্ষা করে আছি। জানি না শাহরিয়ারকে পাবো কিনা। যাই রে, বাসায় যেতে হবে। মা একা আছে, আবার এখানে আমাদের দুজনকে দেখে ফেললে তোর সমস্যা হবে। এদিকে আমি কি করব সেটাই বুঝতে পারছি না। আমি কি এখন তাদের সামনে যাব? আর যাওয়াটাই দরকার, সবকিছু আমাকে জানতে হবে। তখন আখি চলে যেতে লাগলো, আর আমিও দৌড়ে তাদের কাছে গেলাম আর আখিকে ডাক দিলাম। আখি আমাকে দেখে কোনো কথা বলতে পারছে না, হয়তো ধরা খেয়ে গেছে এই ভয়ে। আখি, তুমি এখানে আসছো যে তা আমার কাছে আসছিলে নাকি? সানি মেয়েটা কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছে, অথচ ভিতরে নিয়ে গেলে না? আমি কথাটি অন্যভাবে নিয়ে গেলাম। তারপর আমি ওদের সঙ্গে আরও কিছু কথা বলে সেখান থেকে চলে আসলাম। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। রাতের বেলা নিজে প্রস্তুত হয়ে বের হলাম। আজকে একটু দূরে যেতে হবে, তাই এই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমার কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম, আর আমি এসে দেখি এখানে অনেক লোক। তখন আমাকে সিয়াম বলল, ভাই, আমি ড্রোন দিয়ে দেখেছি এখানে প্রায় 60 থেকে 70 জনের মতো লোক হবে, আর ভেতরে আরও নারী পাচারের জন্য শতাধিক নারী রয়েছে। ওরা সবাইকে আটকে রেখেছে। ঠিক আছে, ওয়েট কর, একটু পরেই আমার মনে হচ্ছে ওদেরকে ট্রাকে তোলা হবে। আজকে রাতেই ওদেরকে পাচার করে দেওয়া হবে, আর এটাই আমাদের মোক্ষম সময়। বুঝতে পেরেছিস? সবাই একটু অ্যালার্ট থাকবি। আমরা যদি এটা সাকসেসফুল হতে পারি তাহলে ডনের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, ওর মাথা চারা দিয়ে উঠবে। আমি অপেক্ষা করতে লাগলাম ওদের বের হওয়ার জন্য। কিছুক্ষণ পর ওরা বেরিয়ে হলো, তার সঙ্গে সঙ্গে আমরা গুলি করতে লাগলাম। তবে সেটা সাবধানে, ওরাও প্রস্তুত ছিল না, তাই অনেকেই গুলি খেয়ে মাটিতে পড়ে গেল। তারপর আমরাও সামনে এগিয়ে গেলাম। আমি ভিতরে গিয়ে সবাইকে ঘুম থেকে বের করলাম, আর সানিকে বললাম সবাইকে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে। আর ওখানে দায়িত্বে ছিল মুন্না। আমি মুন্নাকে মারতে লাগলাম, আর তখন মুন্না আমাকে বলতে লাগলো, দেখ, তুই আমাকে মেরে ফেললেও এসব কাজ কোনোদিন বন্ধ করতে পারবি না। ডন ভাইয়ের একটুও ক্ষতি হবে না, তোকে ডন ভাই পেলে মেরে ফেলে দেবে। আমি তো সেটাই চাই, ডনের সাথে আমার দেখা হোক। ওর সঙ্গে আমার অনেক কথাবার্তা আছে, যার জন্য আমার জীবনটা এত বড় অন্যরকম হয়ে গেল। তার সঙ্গে একটু বোঝাপড়া থাকবে না, এটা কি হয়? কিন্তু তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ডন ভাই যদি জানতে পারে যে দাদা ভাই ফিরে এসেছে, তাহলে তোকে শেষ করে ফেলবে। তোকে জেলেই শেষ করার কথা ছিল, কিন্তু সম্ভব হয়নি। তাহলে এখন বিদায় নিয়ে চলে যাও, পরে ওখানে গিয়ে ভালো থাকবি। তুই ঠিক আছে, আর কখনো তোকে খুন খারাপি করতে হবে না, আর ডনের হয়েও কাজ করতে হবে না। এই বলে আমি মুন্নাকে গুলি করে দিলাম, আর মুন্না কাটা মুরগির মতো ছটফট করতে করতে মারা গেল। তারপর আমি ওর লাশের উপরে দেখলাম দাদা ভাই, আর সেখান থেকে চলে আসলাম। আর সানিকে বললাম সবাইকে যার যার বাসায় পৌঁছে দেওয়ার জন্য। আমি গোডাউনে এসে বসে আছি, আর টিভিতে নিউজ হচ্ছে সেটাই দেখছি। কালকে জনিকে মারার খবর দেখাচ্ছে। এইভাবে প্রায় অনেকক্ষণ কেটে গেল, আর ঘন্টাখানেক পর সবাই চলে আসলো। আর সবাই এসে আমার কাছে দাঁড়িয়ে বলল,
ভাই আছে, কিন্তু আপনার সেই গল্পটা আমাদেরকে বলতে হবে না। তা না হলে আমরা আপনাকে কোনোভাবেই ছাড়ছি না। প্লিজ ভাই, আজকে অন্তত বলেন। অনেক বড় গল্প, সারা রাত জাগতে পারবি? আজকে তো অনেক বড় ধকল গিয়েছে, তাই একটু রেস্ট নিয়ে নে, কালকে না হয় বলবো। ভাই আমরা সবাই ঠিক আছি, আপনি প্লিজ বলেন। আপনার জন্য আমরা সব কিছু করতে রাজি আছি। তখন আমি সিয়ামকে বললাম ভাইকে কফি এনে দেওয়ার জন্য, আর ভাই কফি খেতে খেতে বলল, আর আমিও আখি আপুকে কল দিলাম, কারণ সেও এটার জন্য আগ্রহী। তখন হঠাৎ করে ভাই বলতে লাগলো, সানি, তুই এইভাবে লুকিয়ে কলে রাখার কোনো দরকার নেই। যে মানুষটাকে লুকিয়ে আমার কথাগুলো শোনানোর চেষ্টা করছিস তাকে এখানে আসতে বল, আর ওরও জানার দরকার। তখনই সানি আমার কথা শুনে খুশি হয়ে গেল আর আখিকে কল দিয়ে আসতে বলল। কিছুক্ষণ পরই চলে আসলো আর এসে আমার পাশেই বসলো, আর আমি বলতে শুরু করলাম আজকে থেকে প্রায় 6 বছর আগের কথা। ফ্ল্যাশব্যাক। সকালবেলা ঘুম থেকে উঠে আমি কলেজের দিকে যাচ্ছি। নতুন কলেজ, তাই অন্যরকম ভালো লাগা কাজ করছে। আমি বন্ধুদের সঙ্গে হেঁটে যাচ্ছি, পাশে আছে রনি আর জনি। 3 জন মিলে হাসাহাসি করে কলেজে যাচ্ছি। আর কলেজে এসে দেখি আমার পাগলিটা আমার জন্য বসে আছে। মিষ্টির সঙ্গে রিলেশন আমার প্রায় 2 বছর। মেয়েটা আমাকে অনেক ভালোবাসে, আমিও তাকে অনেক ভালোবাসি। আমি বন্ধুদের কাছে বিদায় দিয়ে মিষ্টির কাছে গেলাম, আর তখন মিষ্টি আমাকে বলতে লাগলো, তোমাকে আমি কতদিন বলেছি যে তুমি ওদের সঙ্গে হেঁটে হেঁটে আসবে না। আমি তোমার সঙ্গে কথা বলার জন্য কতক্ষণ ধরে ওয়েট করে থাকি, কিন্তু তুমি হেলে দুলে দেরি করে আসো। সরি, কালকে থেকে আরও এমন ভুল কখনোই হবে না, ঠিক আছে? এখন এত রাগ করতে হবে না। মিষ্টির মুখে সবসময় মিষ্টি কথাই ভালো লাগে। আমাকে পাম দেওয়া তো তুমি ভালোই পারো। এখন তো ক্লাসের সময় হয়ে গেছে, তাই এখন তো ঠিকই ক্লাসে যেতে হবে। না পারলাম কথা বলার জন্য, না পারলাম অন্য কিছু করার জন্য। তারপর আমি মিষ্টিকে নিয়ে ক্লাসে চলে আসলাম। ক্লাসে গিয়ে মিষ্টি তার বান্ধবীদের সঙ্গে বসে পড়লাম, আর আমিও আমার বন্ধুদের সঙ্গে বসে ক্লাস করতে লাগলাম। আর এভাবেই আমাদের সময়টা পার হলো। এভাবেই বেশ ভালোই চলছিল আমাদের দিনগুলো। একদিন রাতের বেলায় শুয়ে শুয়ে মিষ্টির সঙ্গে কথা বলছিলাম, আর তখন হঠাৎ করে মিষ্টি আমাকে বলল, জানো কালকে না বাবা মা গ্রামের বাড়িতে চলে যাবে, পরে সন্ধ্যার দিকে চলে আসবে। তার মানে কালকে বাসায় সারাদিন ফ্রি। চাইলে তুমি বাসায় আসতে পারো, যত্ন করে রান্না করে খাওয়াবো। না, তোমাদের বাসায় আসলে তোমার এই সমস্যা হবে। পরে তোমাকে লোকে নানার কথা বলবে, যেটা আমার কখনোই সহ্য হবে না। তার চেয়ে ভালো এইভাবে ভালো আছে। ভালো কিছু পাওয়ার আশা করলে একটু তো স্যাক্রিফাইস করতেই হবে। সেটা তো আমিও চিন্তা করছি, কিন্তু অনেকেই তো আসে না। ওদের তো কোনো সমস্যা হয় না, তাহলে আমরা এসব করলে সমস্যা কি? মিষ্টি শোনো, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, অনেক কাছে পেতে চাই, কিন্তু সেটা আমি পবিত্র করে তোমাকে কাছে পেতে চাই। বুঝতে পেরেছো? আমি চাই না আমাদের ভালোবাসার মধ্যে 1 সেকেন্ডের জন্য থাকুক। তবু যেটুকু করেছি এটাই অনেক করেছি, তাই না? হ্যাঁ ঠিক, এটাই আমিও তোমার কাছ থেকে এরকম কথাটাই আশা করছিলাম। আমি জানি তুমি সবার মতো না, তুমি একটু আলাদা, তাই তো আমি তোমাকে এতটা ভালোবাসি। তারপর আমি এভাবে মিষ্টির সঙ্গে অনেক কথা বলতে লাগলাম। রাত 2টা পর্যন্ত কথা বলে আমি কল কেটে দিয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম ভাঙলো মায়ের ডাকে। মা আমাকে বলতে লাগলো, কি রে শাহরিয়ার, আর কত ঘুমাবি? এবার তো ঘুম থেকে ওঠ, কলেজের সময় হয়ে যাচ্ছে না? এত রাত পর্যন্ত কি করিস সেটাই তো আমি জানি না। মা তুমি তাড়াতাড়ি করে খাবার রেডি করো, আর আমি ফ্রেশ হয়ে এখনই আসছি টেবিলে। বাবা কি চলে গেছে নাকি? তোর বাবা তো সেই সকালবেলায় চলে গেছে। এখন দেখেছিস কয়টা বাজে? সকাল 9:30 বাজে। এখনো কি তোর বাবা তোর জন্য বসে থাকবে নাকি? তারপর আমি তাড়াতাড়ি করে উঠে ফ্রেশ হয়ে নিলাম, আর ফ্রেশ হয়ে রেডি হয়ে খাবার টেবিলে চলে আসলাম। আমি খাবার খেয়ে তাড়াতাড়ি করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি কলেজে এসে দেখি রনি আর জনি আমাকে রেখেই চলে এসেছে, আর রনির সঙ্গে মিষ্টি কথা বলছে। কিন্তু মিষ্টি তো তেমন কারোর সঙ্গে কথা বলতো না, আজকে হঠাৎ রনির সঙ্গে কথা বলছে। কিছুই তো বুঝতে পারছি না। আমাকে দেখে মনে হয় ওরা কথার ধরন পাল্টে দিল। আমি মিষ্টির সঙ্গে আরও কিছু কথা বলে ক্লাস করতে লাগলাম। ক্লাস শেষ করে যে যার মতো বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। তারপর একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বের হলাম মিষ্টির বাসার সামনে যাব। আমি হাঁটতে হাঁটতে মিষ্টির বাসার সামনে চলে আসলাম। রনি, আমার কিন্তু অনেক ভয় করছে। শাহরিয়া যদি একবার জানতে পারে তাহলে কিন্তু অবস্থা হবে।
সেটাও একবার ভেবে দেখেছো? তোমাকে আমি আমার সব কিছু দিয়েছি। তুমি বিয়ের আগে আমার শরীর চেয়েছো, সেটাও দিয়েছি। জান, আমাকে একটু আদর করতে দাও। আর শাহরিয়ার এসব কোনো কিছু জানতে পারবে না। ও তো ছোট লোক, ওর কোনো যোগ্যতা আছে তোমার ভালোবাসার এরকম সুযোগ? আর অনেকবার দিও। আজকে কিন্তু অনেক মজা হয়েছে। হ্যাঁ, তোমাকেই তো দিব। তুমি ছাড়া আমার কি আছে বলো? কিন্তু শাহরিয়ার কি, আমি কিভাবে আমার কাছ থেকে সরিয়ে নেব সেটাই তো চিন্তা করে ভেবে পাচ্ছি না। শোন, শাহরিয়ার বাবা আর আমার বাবা কোম্পানিতে চাকরি করে। আর আমার জানা মতে শাহরিয়ার বাবার ব্যাংকে অনেক টাকার লোন আছে, যেটা শোধ করতে করতে জীবন শেষ হয়ে যাবে। আচ্ছা, তুমি তো রাজনীতি কি আর কখনো ছাড়বে না। আমি তোমাকে সব কিছুই তো দিয়েছি, তাহলে এবার রাজনীতি ছেড়ে দাও। আর আজকের দিনে যদি রাজনীতি না করি তাহলে কি করব? আমার দরকার অনেক পর, যেটা আমি রাজনীতি করে অনেক পেয়েছি। তাছাড়া বাবার অনেক টাকা, সেগুলো দিয়ে আমি উপরে উঠতে পারবো আমি। তাহলে কিন্তু তোমাকে 2 দিন পর একটা আইফোন কিনে দিতে হবে, না হলে কিন্তু আর কখনো আমার কাছে আসতে দেব না, বুঝতে পেরেছো? এদিকে আমি মিষ্টির বাসার সামনে এসে মিষ্টিকে কল দিলাম। প্রথমবার কলটা ধরতে পারলো না, কিন্তু দ্বিতীয়বার কল দেওয়ার পর মিষ্টি কল ধরলো। আর আমি বললাম, আজকে তো তোমার বাসায় কেউ নেই, আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি, একটু বারান্দায় আসো, তোমাকে এক নজর দেখবো। আমি তো এখন আর আসতে পারবো না, আমি গোসলে গেছিলাম, তাই তুমি এতক্ষণ তো ওয়েট করতে পারবে না। তাহলে আজকে চলে যাব, কালকে তো কলেজে দেখা হচ্ছেই আমাদের। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাসায় চলে যাই, তুমিও গোসল শেষ করে আমাকে কল দিবে, ঠিক আছে? এবার আমি কল কেটে দিয়ে বাসায় যেতে লাগলাম। আমি বাসায় এসে দেখি বাসায় অনেক লোকের ভিড়। আমি কোনো কিছুই বুঝতে পারছি না, হঠাৎ করে কি হয়ে গেল। একটু আগেই তো ভালো দেখে গেলাম আমি। ভিতরে গিয়ে দেখি ফ্লোরে বাবার লাশ পড়ে আছে। বাবা অ্যাক্সিডেন্ট করেছিল ট্রাকের সঙ্গে। তারপর আমি চিৎকার দিয়ে বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। হঠাৎ করেই কি অবস্থা হয়ে যাবে, আসলে আমি এটা কখনোই ভাবতে পারিনি। বাবা আমাকে অনেক ভালোবাসতো। তারপর বাবার দাফন হয়ে মায়ের অবস্থা অনেক খারাপ হয়। আমিও 6-7 দিন কলেজে যাই না। সেদিন থেকে মিষ্টির সঙ্গে আর কোনো কথা হয় না। আজকে প্রায় 8 দিন পর কলেজে যাচ্ছি। আমি কলেজে এসে দেখি রনির হাত ধরে মিষ্টি বসে আছে। আমাকে দেখে রনি হাতটা ছেড়ে দিল। আমি যেতেই রনি আমাকে বলতে লাগলো, তো আঙ্কেলের জন্য আমারও অনেক কষ্ট হচ্ছে। এসব কষ্ট পেয়ে কি হবে বল? এখন তো তোকে সংসারটা দেখতেই হবে, তাই না? এখন তো আন্টি তুই ছাড়া আর কেউ নেই। আন্টিকে দেখার দায়িত্ব তো তোর। চল বাসায় যাই। তারপর আমি রনির সঙ্গে ক্লাসে চলে আসি, কিন্তু মিষ্টি একটা কথাও বলল না আমার সঙ্গে। আমি ক্লাসে এসে বসলাম, আর স্যার আমাকে এসে অনেক সান্ত্বনা দিলেন। তারপর স্যার রীতিমতো ক্লাস করাতে লাগলো। আমি ক্লাস শেষ করে বের হলাম, আর তখন মিষ্টি আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। হয়তো তোমার একটু খারাপ লাগতে পারে, কিন্তু তবুও আমি না বলে থাকতে পারছি না। আসলে তোমার সঙ্গে আমার রিলেশন রাখাটা পসিবল হচ্ছে না। আমি ব্রেকআপ চাচ্ছি। তুমি কি বলছো এসব? আমার তো কোনো কিছুই মাথায় ঢুকছে না। আমি কি কোনো অন্যায় করেছি এটার জন্য তুমি আমাকে এরকম শাস্তি দিচ্ছ? তুমি আমাকে বকা দাও, সব কিছু করো, তবুও আমি মেনে নিতে পারবো না। কিন্তু তুমি আমাকে ছেড়ে কখনো যেও না, এমনিতেই অনেক টেনশনে আছি। আমি যেটা বলছি ঠিকই বলছি। আমি তোমাকে আর ভালোবাসতে পারবো না। আমি অন্য কাউকে ভালোবাসি এবং আমি তাকে নিয়েই থাকতে চাই। তোমার সঙ্গে আর কখনো চাই না। আমাকে ভালোবাসার কি যোগ্যতা আছে তোমার? তাছাড়া এখন তো তোমার কোনো কিছুই নেই। আমি তোমার সঙ্গে বিয়ে হলে কি না খেয়ে থাকবো বলো? তার জন্য আমার ব্রেকআপ লাগবে। এই বলে মিষ্টি তার মতো করে চলে যেতে লাগলো। আমি দূরে গিয়ে মিষ্টির হাতটা ধরে বললাম, আমাকে ছেড়ে যেও না। কিন্তু মিষ্টি আমাকে একটা থাপ্পড় দিয়ে চলে গেল। সবাই আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমিও আর কোনো কথা না বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে কোনো কিছুই ভালো লাগছে না, শুধু মিষ্টির কথাগুলো আমার কানে বাজছে। তারপর আমি মিষ্টির বাসার সামনে চলে আসলাম, আর মিষ্টির বাসার সামনে এসে নিচ থেকে বারবার কল দিতে লাগলাম, কিন্তু মিষ্টি আমার কোনো কলই ধরছে না। এইভাবে প্রায় রাত 10টা পর্যন্ত মিষ্টি বাসার সামনে দাঁড়িয়ে থাকলাম, আর আমি বাসায় চলে আসলাম। এইভাবে প্রায় সব সময় মিষ্টির বাসার সামনে দাঁড়িয়ে থাকতাম। মিষ্টি আমাকে সবকিছু থেকে ব্লক করে দেয়, আর আমিও ডিপ্রেশনে চলে যাই। আর এটা আমার মা সহ্য করতে পারে না। একদিকে বাবা হারিয়ে যাওয়ার কষ্ট,
একদিকে প্রিয় মানুষটা হারিয়ে যাওয়ার কষ্ট, সব মিলিয়ে কেমন যেন হয়ে গিয়েছিলাম আমি। আর আমার অবস্থা দেখে আমার মাও অনেক চিন্তিত ছিলেন। তারপর সিদ্ধান্ত নিলাম এখন আর মিষ্টিকে বিরক্ত করব না, তাকে তার মতো করে থাকতে দিব। তারপর আমি কলেজে চলে আসলাম। আমি কলেজে এসে দেখি আজকে মিষ্টি কলেজে আসে নাই, আর আমিও চুপচাপ কলেজে ক্লাস করতে লাগলাম। আর কলেজে ক্লাস শেষে বাসায় ছিলাম। বাসায় এসে দেখি মা সোফায় একদিকে বসে আছে হেলান দিয়ে। আমি মাকে মাথা নিচু করে বললাম, না আসলে আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো তোমাকে কষ্ট দিব না। চলো আমি আর তুমি গ্রামের বাড়িতে চলে যাব, সেখানেই থাকবো। আমার আর এই শহরে থাকতে ভালো লাগছে না, আমাকে ক্ষমা করে দাও মা। কিন্তু মা কোনো রকম সারা শব্দ করলো না। তাই আমি মায়ের কাছে গেলাম, তারপর পা জড়িয়ে ধরলাম। কিন্তু মায়ের পায়ে এমন ঠান্ডা লাগছে কেন? তারপর আমি মাকে আমার দিকে ফিরালাম আর কপালে হাত দিলাম। হাতে নাড়ি চেক করলাম, কিন্তু কোনো কিছুতেই কাজ করছে না। আমি চিৎকার দিয়ে মাকে ডাকতে লাগলাম, কিন্তু মা আর কোনো সাড়া দিচ্ছে না। তারপর হঠাৎ করে আমি লক্ষ্য করে দেখলাম মায়ের হাতে ফোন। আমি ফোনটা বের করে দেখি একটু আগে মিষ্টির নাম্বার থেকে কল এসেছিল, আর কথা হয়েছে 10 মিনিটের মতো। তার মানে আমার বুঝতে বাকি রইল না মিষ্টি নিশ্চয়ই হয়তো মাকে উল্টাপাল্টা কিছু বলেছে। আমার মা ছিলেন হার্টের রোগী, একদিকে আমার টেনশন আর একদিকে বাবার হারিয়ে যাওয়ার কষ্ট, সবকিছু মিলিয়ে মা ছিলেন ডিপ্রেশনে, আর সেটারই সুযোগ নিয়েছে মিষ্টি। আমি রুম থেকে বের হলাম, মিষ্টির বাসার সামনে চলে আসলাম আর ভিতরে চলে গেলাম। মিষ্টির রুমের সামনে গিয়ে দেখি ভিতরে কেউ আছে, কিন্তু মিষ্টির বাবা মা কোথায় গেল? মিষ্টির মা কি চাকরি নিল? তাহলে হতে পারে। তখন ভিতর থেকে কিছু শব্দ ভেসে আসলো। জান, তুমি আমাকে যা সুখ দিচ্ছ তোমার মতো করে আর কেউ আমাকে এভাবে সুখ দিতে পারবে না। আর কি খেলাটাই না খেললে তুমি ফোনে কথা বলার মাধ্যমে শাহরিয়ার মাকেও শেষ করে দিলে। আচ্ছা, তুমি কি করে জানো যে আন্টি হার্টের রোগী ছিল, যে আমি এসব কথা বললে আন্টি সোজা উপরে চলে যাবে? আর তাড়াতাড়ি মা বাসায় ফেরার সময় হয়ে গেছে। আরে আমি তো শাহরিয়ার বাসায় চলাচল করতাম, সে থেকে আমি জানতে পেরেছি। আর মাঝে মাঝে আন্টিকে আমি ওষুধের নাম দিতাম। আর আমি তো একদিন আমার বাবার কাছে বিচার দিয়েছিল, সেই থেকে ওনার প্রতি একটা জেদ কাজ করে। আর তোমারও রাস্তা ক্লিয়ার হয়ে গেল। আমি গিয়ে রনিকে মারতে লাগলাম, যেটার জন্য রনি মোটেও প্রস্তুত ছিল না। আমি কোমর থেকে ছুরি বের করে রনির পেটে ঢুকিয়ে দিলাম, তারপর মারতে লাগলাম। আর তখনই পুলিশের গাড়ির শব্দে পেলাম, তবুও আমি রনিকেই মারতে লাগলাম। আর কিছুক্ষণ পর রনির গলা শুনতে লাগলাম, তখনই রনি কাটা মুরগির মতো ছটফট করতে আমার সামনে মারা গেল। তারপর আমিও কোনো উপায় না পেয়ে সেখান থেকে পালিয়ে গেলাম। আর এভাবেই অনেক দিন পালিয়েছিলাম। আর এলাকার একটা বড় ভাইয়ের সঙ্গে আমার আগে থেকেই পরিচয় ছিল, উনি আমাকে সাপোর্ট দেওয়া শুরু করলো। তারপর থেকে একে একে বিনা কারণেই অনেককেই খুন করতে লাগলাম, আর সেই থেকে হয়ে গেলাম একজন দাদা ভাই। তবে আমি মিষ্টিকে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। আর এই একদিন জানতে পারলাম সেই বড় ভাইও আমার সঙ্গে বেইমানি করেছে। ও আমাকে তার কাজ হাসিল করার জন্যই আমাকে ব্যবহার করেছে। সেটা নিয়ে অনেক থাকা দরকার কি হয়। আর একদিন আমাকে ভাই পুলিশে ধরিয়ে দিল। তবে বড় ভাইয়ের সঙ্গে কাজ করেছিলাম 6 মাস। আর এই 6 মাসেই সিয়াম আর সানির সঙ্গে পরিচয় হয়। সে আমার সানি ছিল, দুজনেই বন্ধু। ওরাও আমার হয়ে কাজ করত। গরিব ছিল সেই সময়, স্বামী ছিল বেশ অনেকেই ছোট, ক্লাস 9-এ পড়ে। হয়তো এরকমই আমার ছোটোখাটো কাজ করে দিত। আর এটা নিয়েই আমাদের একটা ভালো সম্পর্ক হয়। তারপর জেলে কাটিয়ে দিলাম 6টা বছর। এই 6 বছরে সিয়াম আর সানি প্রতিদিন আমার সঙ্গে দেখা করতে আসতো। আর ওদেরকে আমি সবসময় আইডিয়া দিতাম কি করে লোক সংখ্যা বাড়ানো যায়। আর ওরাও আমার কথা মতো কাজ করতে লাগবে। আর বাকিটা তো তোমরা জানোই। তবে আমার যা কিছু হয়েছে সবকিছু সে আমার সানির জন্য। ওরা না থাকলে হয়তো আমি এত সহজে সবকিছু পেতাম না। এই যে এত সব লোক আমাকে ভালোবাসে, সবকিছু সিয়াম আর সানির জন্য। বাস্তবে ফেরা যাক। আমি সবার দিকে তাকিয়ে দেখি সবাই কান্না করছে। আর তখনই ফজরের আজান দিতে লাগলো। আর আমিও চোখ মুছে নিলাম। আর তখন সিয়াম আর সানি আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, ভাই, আমরা আপনার হাত ধরে রাজনীতি শিখেছি, আর আপনার হাত ধরে সব কিছু করতে পেরেছি। আপনারা না থাকলে হয়তো আমরা এসব কোনো কিছু করতে পারতাম না। আমরা পড়ে থাকতাম হয়তো ডাস্টবিনে, না হলে কোনো একটা কবরস্থানে। আপনি আমাদের শিখিয়েছেন কিভাবে মানুষের সঙ্গে চলতে হয়। ঠিক আছে, এসব বাদ দে, এখন সবাই একটু ঘুমিয়ে নেই। আমাদের আবারও প্রস্তুতি নিতে হবে।
এই ডনকে আমি আর বাঁচতে দিব না, মেরে ফেলবো। আর এই ডনই হলো আমার বড় ভাই, আর মিষ্টি হলো তার বউ। মূলত বউ বললে বউ হবে মিষ্টি ওখানে নারী পাচারের সঙ্গে জড়িত। তখনই হঠাৎ করে আখি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আখি আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, আর এটা দেখে সবাই লজ্জা পেয়ে গেল। সবাই যে যার মতো চলে যেতে লাগলো। তখন আমাকে আখি বলতে লাগলো, তুমি যখন প্রতিদিন কলেজে যেতে তখন আমি নীরবে তোমার দিকে তাকিয়ে থাকতাম। আর একটা সময় দেখতাম যে সানি তোমার সঙ্গেই থাকে সারাক্ষণ। তারপর সানিকে তোমার কথা বললাম, কিন্তু সানি তোমাকে বলার মতো কোনো সাহস পায় না। আর সেই অনেক আগে থেকেই আমি তোমাকে ভালোবাসি। আমি এত কিছু জানি না, কিন্তু তবুও আমি তোমাকে ভালোবাসি এবং সারাটা জীবন তোমার পাশে থাকতে চাই। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার পাশে থাকবো। একটা সুযোগ দাও। এখন বাসায় চলে যাও, বাসায় গিয়ে চুপচাপ ঘুমাবা। সারা রাত একটু ঘুমাতে পারো নাই আমার জন্য, এই জন্য বলেছিলাম না শোনার জন্য। আমি কিন্তু আমার উত্তরটা পেলাম না। আমি আমার উত্তরটা না পেলে আমি এখান থেকে একটুও যাব না। আমার এভাবেই তোমাকে জড়িয়ে ধরে থাকতে ভালো লাগছে। এটা আমার একটা স্বপ্ন ছিল, তোমার বুকে কান্না করবো জড়িয়ে ধরে। আসলে আমিও তোমাকে কখন ভালোবেসে ফেলেছি সেটা আমি নিজেও জানি না। যদি একটু দেখাই এটা ভালোবাসা হয়। হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। যাও বাসায় চলে যাও, আমি সানিকে বলে দিচ্ছি, ও তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসবে। তাহলে তুমি আমাকে কথা দাও, তুমি আমার জন্য নিরাপদ থাকবে। তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না, আমিও কিন্তু মরে যাব। আমার কিছুই হবে না, তুমি এখন বাসায় চলে যাও। বাসায় গিয়ে ঠিকমতো খাওয়া দাওয়া করবে আর ঘুম দিবে। আজকে কলেজে যাওয়ার কোনো দরকার নেই। তারপর আমি সানিকে বলে দিলাম আখিকে বাসায় নামিয়ে দেওয়ার জন্য। তারপর রাখি আমাকে বিদায় দিয়ে চলে গেল, আর আমিও ফ্রেশ হয়ে কফি খেয়ে নিলাম। আর তখনই আমার ফোনে একটা কল আসলো। আমি ফোনটা হাতে নিয়ে দেখি আননোন নাম্বার। আমি ফোনটা রিসিভ করলাম, আর তখন ওপাশ থেকে বলতে লাগলো, কিরে দাদাভাই, তুই নাকি ফিরে এসেছিস আবারও, আর আমার ব্যবসায় তুই নাক গলাচ্ছিস? তা তুই চলে আয়, তোকে দেখার খুব ইচ্ছে করছে। এখন কি আগের মতোই আছিস নাকি পাল্টে গেছিস? তোর সঙ্গে তো আমারও অনেক দেখা করার ইচ্ছে রে। আসছি, খুব তাড়াতাড়ি আসছি, তুই রেডি থাক। আজকে হয়তো তোর জীবনের শেষ দিন। তুই আমার এত বড় ক্ষতি করলি। তুই আমার নারী পাচার করা ব্যবসাটা বন্ধ করলি, অস্ত্র পাচার করা ব্যবসাটা বন্ধ করলি। এগুলো সব পুলিশের কাছে ধরা খেয়ে গেছে। তোকে যে আমি কি করব সেটাই আমি বুঝতে পারছি না। তোকে আমি সে সময় জেলের মধ্যে মেরে ফেলা উচিত ছিল। তোকে যে কেন আমি সাপোর্ট করতে গিয়েছিলাম আগে, এটাই হয়েছে আমার মস্ত বড় ভুল। তোর কারণে আমি মাফিয়া হয়েছিলাম, আর এখন আমি তোকে এই দেশ থেকেও বিলুপ্ত করে দিব। আর তোর সঙ্গে যে কাজ করে পার্টনার হিসেবে মিষ্টি, তাকে তো কি করব এটা আমি নিজেও জানি না। তা আমি জানতে পারলাম রনি নাকি তোর ভাই ছিল, তবে সেটা কেউ জানে না। হ্যাঁ, রনি আমার ছোট ভাই ছিল। আমি চেয়েছি তোকে ব্যবহার করে আমি অনেক উপরে উঠব, তারপর তোকে আমি নিজেই মেরে ফেলবো। আমার ছোট ভাইয়ের প্রতিশোধ নেব, কিন্তু সেটা আর হলো না। আসলে মানুষ কতটা নিচে নামতে পারে এটা তোকে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না। যে মেয়েটাকে রনি নষ্ট করলো, আর সেই মেয়েটাকেই তুই নষ্ট করলি। আরে তোর কথা শুনে আমার হাসি পাচ্ছে। এরকম মেয়ে তো আমার কাছে অনেক আছে। আমি একটা অফার দিচ্ছি, আমাদের মধ্যে যা হয়েছে সব কিছু ভুলে যা। আমিও সব কিছু ভুলে যাচ্ছি, বিনিময়ে তুই আমার সঙ্গে কাজ করবি। আমি তোর সঙ্গে কাজ করব এটা তুই ভাবলে কি করে? তুই রেডি থাক, আমি আসছি খুব তাড়াতাড়ি আসছি। তুই দেশের মানুষের অনেক ক্ষতি করেছিস, আর ক্ষতি করতে দিব না। এই বলে আমি কল কেটে দিলাম। তারপর আমি সিয়ামকে ডাক দিলাম। আরে তখন সিয়ামকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা সিয়াম, আমাদের কাছে কি কি জিনিসপত্র আছে, আর আমাদের মোট কতজন লোক আছে এটা আমাকে বলতো। ভাই, আমাদের এখানে প্রায় 55 জন লোক রয়েছে, যেটা ডনের তুলনায় অনেক কম। এগুলো সবাই আমাদের ভাই ব্রাদার, আর অস্ত্রের মধ্যে মোটামুটি আছে। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আর বুদ্ধি থাকলে এত লোকের দরকার হবে না। বুঝতে পেরেছিস? আমাদেরকে টেকনিক করে কাজ করতে হবে। আমি তোকে যে কাজটা দিয়েছিলাম ওই কাজটা করেছিস? যে ফাইলগুলো পুলিশ কমিশনারকে দিয়ে দিতে বলেছিলাম ওই ফাইলগুলো দিয়েছিস? হ্যাঁ ভাই, আমি ফাইলগুলো কমিশনারের কাছে পাঠিয়ে দিয়েছি, আর কমিশনার অলরেডি মাঠে নেমে পড়েছে। ফোর্স নিয়ে ডনের এখন মাথায় হাত দেওয়া ছাড়া কোনো উপায় নেই। আপনি টিভিতে নিউজ দেখেন, লাইভে নিউজ হচ্ছে, আর ডি বিভাগের মধ্যে প্রায় 5টি বিভাগ থেকে মাফিয়াকে উচ্ছেদ করা হয়েছে। সকল কিছুই হয়েছে শুধুমাত্র আপনার জন্য।
ঠিক আছে, তুই সবাইকে প্রস্তুত হতে বল। আর বুঝতে পারছিস আমরা এখন যে খেলাটা খেলতে যাচ্ছি এটা কিন্তু অনেক ক্রিটিক্যাল একটা খেলা, তাই সাবধানে, এখানে আমাদের জয় হতে হবে। তারপর আমি কমিশনারকে কল দিলাম। কিছুক্ষণ কল হওয়ার পর কমিশনার কল ছিল, আর আমি বলতে লাগলাম, স্যার আসসালামু আলাইকুম, আমি দাদা ভাই বলছিলাম, আপনার সঙ্গে কিছু কথা ছিল, আপনি কি এখন ফ্রি আছেন? হ্যাঁ, তোমাকে আমি চিনতে পেরেছি, তোমার নাম্বার আমার ফোনে সেভ করা আছে। তোমাকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে পুরস্কৃত করা হবে, যেটা আমরা এতদিন ধরে করতে পারছিলাম না সেটা তুমি করিয়ে দেখিয়েছো। তবে তুমি কিছু কাজ ভুল করেছো। তুমিও সবগুলো লোককে না মেরে আমাদের কাছে তুলে দিতে, তাহলে আর একটু সুবিধা হতো। স্যার আপনারা তো ওদের কিছুই ছিঁড়তে পারলেন না, আর সমাজে এগুলো ছিল আগাছার মতো, তাই এগুলো আমি ছাঁটাই করে দিলাম। আর সেই জন্য আপনি আমাকে কথা বলছেন, চাইলে আপনাকে মেরে ফেলতে পারি, আপনি আমার কিছুই করতে পারবেন না। আমি আইনকে অনেক শ্রদ্ধা করি, সম্মান করি, এই জন্য আমি সব রিপোর্ট আপনার কাছে পাঠিয়েছি, না হলে কিছুই করতাম না। আমি সেটা জানি এবং আমি তোমাকে বিশ্বাসও করি। এখন তোমার যে অবস্থা, সকল লোক তোমার দিকে যাচ্ছে, তুমি প্লিজ নতুন করে আর মাফিয়া টিম তৈরি করবে না। স্যার আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না, আমি আমারটা খুব ভালো বুঝতে পারি, আর আমি মাফিয়া থাকবো কিনা এটা শুধুমাত্র আমার ব্যাপার, এটা নিয়ে আপনার মাথায় ঘামাতে হবে না। আপনার যেটা কাজ সেটা আপনি করেন। তারপর আমি আরও কিছু কথা বলে কল কেটে দিলাম। আর এভাবে সময়টা পার হয়ে গেল। রাত 10টার দিকে আমি ডনের ঠিকানার উদ্দেশ্যে যেতে লাগলাম, আর কিছুক্ষণ পর সেখানে পৌঁছে গেলাম। আমি সবাইকে আমার প্ল্যান অনুযায়ী সাজিয়ে দিলাম। তারপর আমি একা ভিতরে যেতে লাগলাম, আর তখনই দুইটা ছেলে এসে আমাকে চেক করতে লাগলো। তারপর আমি তাদের সঙ্গে ভিতরে চলে গেলাম। ভিতরে যেতেই দেখি ডন বসে আছে, আর আমাকে দেখেই বলতে লাগলো, আসেন, মাই ওয়েলকাম টু আমার সাম্রাজ্য। আপনার জন্যই তো আমি বসে বসে অপেক্ষা করছি। আপনার সাথে আমার কত হিসাব বাকি আছে। কে আছিস বসতে দে। আমি চেয়ারে পায়ের উপরে পা তুলে বসলাম, আর তখনই পাশে দেখতে পেলাম একটা মেয়ে শুয়ে আছে, আর একটা ছেলে তার সঙ্গে অসভ্যতা করছে, কিন্তু মিষ্টি কিছুই বলছে না। আমি নিচের দিকে তাকিয়ে রইলাম, আর তখন ডন আমাকে বলতে লাগলো, আরে এটা দেখে তুই লজ্জা পেয়ে গেছিস? আমার তো সন্দেহ হচ্ছে, এত বড় হলি কিভাবে? এটুকুতে যদি তোর এই অবস্থা হয়ে যায়, এটা তো মাত্র সামান্য। যে লোকটা এইসব করছে না, তিনি হলো চৌদির থেকে আসা ইমরান। ওর সাথে আমি একসাথে ব্যবসা করি, তাই একটু মজা করছে। কুত্তার বাচ্চা, তোর জন্য সমাজের কত ছেলে নষ্ট হচ্ছে, তোর জন্য কত বাবা মা তার মেয়েকে হারাচ্ছে, ভাই তার বোনকে হারাচ্ছে, প্রিয় মানুষকে হারাচ্ছে, তার কি একটু খারাপ লাগে না? না, আমার একটুও খারাপ লাগছে না। আমি চাই টাকা আর মেয়েদের সাথে মাস্তি, বুঝতে পারছিস? তুই আমার সঙ্গে কাজ কর, তোর জন্য ভালো হবে। আমি এই কথা শুনতেই ডনের গায়ে লাথি মারলাম, আর ডন পড়ে গেল। আর তখন কয়েকটা ছেলে মিলে ডনকে তুললো, আর তখন ডন আমাকে বলতে লাগলো, তোর অনেকবার বেড়ে গেছে তাই না? এই ওর মনের মানুষটাকে নিয়ে আয়, আমাদের দাদাভাই অনেক ভালোবাসে। তখনই ওরা কোথা থেকে আখিকে নিয়ে আসলো। আখির গালে চাপ্পরের দাগ বোঝা যাচ্ছে, ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। আর তখন আমি বললাম, তোর যা করার আমাকে কর, তবুও আখিকে ছেড়ে দে, আমার কারণে তাকে শাস্তি দিস না প্লিজ। তোর সঙ্গে শুধু আমার শত্রুতা, আমি তোর কাছে হাত জোর করে বলছি। না, তুই শাহরিয়ারের গায়ে হাত দিস না, আমাকে মার, তবুও শাহরিয়ারের গায়ে কোনো আঘাত করিস না প্লিজ। তখনই কয়েকজন মিলে আমাকে মারতে লাগলো। এক সময় আমি সহ্য করতে না পেরে মাটিতে পড়ে গেলাম, আর তখনই চারদিক থেকে গুলির শব্দ আসতে লাগলো, আর ছেলেগুলো আমাকে রেখে তাদেরকে গুলি করতে লাগলো। এদিকে আমি উঠে আখের কাছে চলে আসলাম, আর আখি আমাকে কান্না করতে করতে শক্ত করে জড়িয়ে ধরলো। আর আমি আখের কপালে চুমু দিয়ে আবার শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলাম, কিছুই হয়নি, আমি ঠিক আছে, তুমি ঠিক আছে তো? চলো আগে তোমাকে এখান থেকে বের করি, তারপর আমি ওদেরকে দেখছি। তারপর আমি আখিকে নিরাপদ জায়গায় রেখে আসলাম, আর আমি দেখতে পেলাম মিষ্টি পালিয়ে যাচ্ছে। আমি কি দৌড়ে ধরলাম, আর সিয়ামকে মাইক্রোফোনে বললাম, সিয়াম ডনকে ধরে গোডাউনে আগুন জ্বালিয়ে দে, আর খেয়াল রাখ যেন কেউ এখান থেকে বাঁচতে না পারে, বম ব্লাস্ট কর তাড়াতাড়ি। ঠিক আছে ভাই। তারপর আমি রিমোটে চাপ দিলাম, আর সাথে সাথে ব্লাস্ট হলো, আর আমি ডনকে গিয়ে মারতে লাগলাম। আর কিছুক্ষণ পর সানি পুলিশ সেনাবাহিনী নিয়ে হাজির হলো। এদিকে আমি মিষ্টিকে মারতে লাগলাম, আর মিষ্টি আমার কাছে মাপ চাইতে লাগলো, আর মিষ্টি আমাকে বলতে লাগলো, আমাকে মাফ করে দাও, আমি অনেক ভুল করেছি তোমার সঙ্গে।
তুমি তো আমাকে অনেক অনেক ভালোবাসতে, একটা সুযোগ দাও আমাকে। তুই কোন মুখ দিয়ে আমার সামনে ভালোবাসার কথা বলছিস? যেটা দিয়ে অন্যের সাথে পাপ কাজ করেছিস সেটা তুই এতটা খারাপ আমি জানতাম না। আরে তুই তো নিজেও জানিস না তুই কয়েকজনের সঙ্গে আমার বলতেও ঘৃণা হচ্ছে। ছি, একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে পাচার করছিস, এটা লজ্জা হচ্ছে না তোর? ওই মেয়েগুলো তো কারো না কারো আপনজন ছিল। আমি ভালো পথে ফিরে আসব, আমাকে একটা সুযোগ দাও, আর না হলে পুলিশে দিয়ে দাও, তবু আমাকে মেরো না প্লিজ, আমি বাঁচতে চাই। ঠিক এমনটাই হয়তো অন্য কোনো মেয়ে করেছিল তোর সাথে, কিন্তু তুই কি তাদেরকে বাঁচতে দিয়েছিস? তোর কারণে আমার মা মারা গিয়েছিল, আমার মা হার্টের রোগে ছিল, আর তুই তো জানতি আমার সময়টা কতটা খারাপ ছিল। আসলে আমি ভাবতে পারি নাই যে তোমার মা মারা যাবে। আমাকে রনি শিখিয়ে দিয়েছিল, তাই আমি এমনটা করেছি। আমি ভেবেছিলাম তোমার মাকে এসব কথা বললে হয়তো তোমাকে বকা দিবে, তুমি আমার থেকে সরে আসবে। তুই এগুলো অন্যায় করেছিস যেটা তোকে আর বাঁচতে দিবে না। তোকে মেরে যদি আমার ফাঁসিও হয় তবুও ভালো। এই বলে আমি গুলি করে দিলাম আর মিস্টার শর্টফট করতে করতে মারা গেল। আর তখন পিছন থেকে কমিশনার আমাকে বলতে লাগলো, শাহরিয়ার হাত থেকে পিস্তলটা ফেলে দাও, না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে তোমার। এই বলে আমি শাহরিয়ার হাতে গুলি করলাম, যেন সবাইকে বোঝাতে পারি যে নিজেকে রক্ষা করতে গিয়ে মারা গেছে। এই বলে কাছে আসলাম আর রুমাল দিয়ে শাহরিয়ার হাত বেঁধে দিলাম। আর তখন শাহরিয়ার বলল, স্যার আমি আমার জন্য এটা করলেন, এই জন্য যদি আপনার কিছু হয় তখন কি করবেন স্যার? ভালো কাজের জন্য একটু এদিক সেদিক করলে কিছু হয় না। তুমি ছাড়া কারোর ক্ষমতা ছিল না ডনকে ধ্বংস করার জন্য। একজন ডিপার্টমেন্টে তোমাকে সকল মামলা তুলে নিয়ে আর তোমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমাকে ডিবি পুলিশের সিক্রেট এজেন্ট হিসেবে নির্বাচন করেছি। এই যে তোমার ফাইল, এখানে তোমার সব কিছু রয়েছে, কালকের থেকে জয়েন করতে পারো তুমি। ধন্যবাদ স্যার, আর সরি আপনার সঙ্গে এমন খারাপ ব্যবহার করার জন্য। আর সবকিছু সম্ভব হয়েছে শুধুমাত্র আপনার জন্যই। তারপর আমি আখিকে নিয়ে চলে আসলাম, আর সেদিন আমার আর আখির সঙ্গে বিয়েটা হয়ে গেল। আর আমি এখন দাঁড়িয়ে আছি বাসর ঘরে সামনে। আর তখন সিয়াম বলতে লাগলো, ভাই এত সুখবর একসাথে ভালো লাগলো, কিন্তু কত ইচ্ছে ছিল আপনার বিয়ে হবে ধুমধাম করে, আর আজকে কিনা বিয়ে হলো শুধুমাত্র কাজী ডেকে এনে। এটা কি ভালো কাজ হলো বলেন? তোর ভাবি ধুমধাম করে বিয়ে করতে না বলেছে, বুঝতে পারলি? না হলে 2 দিন পর বিয়ে করতাম। আর আমার শালা কই? এই তো শালা, এদিকে আসো। হ্যাঁ, এখন তো আমি শালা আর আপনি দুলা ভাই। তাহলে এখন ভেতরে যাবেন? আগে টাকা, তারপর বিয়ে, না হলে ভেতরে যাওয়া লাগবে না। ভিতরে না যেতে দিলে তোর বোন কষ্ট পাবে, এতে আমার কি দোষ বল? আমার তো কোনো কিছুই হবে না, কি বলিস সিয়াম? এই বলে আমি দুজনকে ধাক্কা দিয়ে রুমে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিলাম। আর তখন সানি বলতে লাগলো, ভাই এটা কি ঠিক হলো? আমাদেরকে ধোকা দিয়ে আপনি চলে গেলেন। ঠিক আছে, আমাদেরও সময় আসবে। কিরে সিয়াম, এখন আর দাঁড়িয়ে থেকে কি লাভ? চল এখান থেকে, আমাদের চিন্তা করি। এদিকে আমি বিছানায় তাকিয়ে দেখি আখি ঘোমটা দিয়ে বসে আছে, আর আমি ওর পাশে গেলাম আর গিয়ে ঘোমটা তুললাম। আর দেখি চাঁদের মতো মুখটা। আমি আখির দিকে তাকিয়ে আছি, আর আখি আমাকে বলল, এই যে এভাবে আমার দিকে না তাকিয়ে আগে উজু করে আসে, তারপর আপনার কি অবস্থা করব সেটা পরে বোঝাবো। আমি কোনো কথা না বলে আখিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর ছেড়ে দিলাম, আর আমি ওয়াশরুমে এসে উজু করে দুজনে মিলে নামাজ আদায় করে আমি আখিকে কোলে করে নিয়ে বারান্দায় চলে আসলাম। আখি বারান্দায় দাঁড়িয়ে চাঁদ দেখছে, আজকে সুন্দর চাঁদ উঠেছে। আমি আখিকে পিছন থেকে জড়িয়ে ধরে আছি আর গলায় চুমো দিয়ে যাচ্ছি।